আজ থেকে এক মাস আগে ভারতের সিনিয়র মহিলা দল এশিয়ান কান্ট্রিভুক্ত একটি দেশকে হারিয়ে 40 বছর বাদে এশিয়া কাপের মূল পর্বে পৌঁছেছিল। আর একইভাবে এক মাস পরে ভারতের অনূর্ধ্ব 20 মেয়েরা হিস্ট্রি রিপিট করে দেখালো। 20 বছর বাদে অনূর্ধ্ব 20 এশিয়া কাপের মূল পর্বে পৌঁছলো এবং সেখানে তারা হারালো আরও একটা এশিয়ান কান্ট্রিভুক্ত দেশ মায়ানমারকে। সেদিন ভারতের সিনিয়র মহিলা দলের বিপক্ষ ছিল থাইল্যান্ড, আর এদিন ছিল মায়ানমার। একই সঙ্গে সাব কান্ট্রিভুক্ত আর এক দেশ বাংলাদেশ প্রথমবারের জন্য সিনিয়র দল হিসেবে এশিয়া কাপের মূল পর্বে যেমন পৌঁছেছে, ঠিক একইভাবে অনূর্ধ্ব 20 মেয়েরাও সেকেন্ড বেস্ট টিম হিসাবে তারা এশিয়া কাপের মূল পর্বে কিন্তু পৌঁছে গেল। তো আমরা যারা সাব কান্ট্রিভুক্ত দেশ অর্থাৎ ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কার মতো দেশ যাদের ফুটবল গ্রোথটা বিশেষ করে মহিলা ফুটবল বা নারী ফুটবলের গ্রোথ কিন্তু সদ্য হতে শুরু করেছে, আমরা সদ্য তার রেজাল্ট পেতে শুরু করেছি। আজ থেকে 5-10 বছর আগে ভারত সাব চ্যাম্পিয়নভুক্ত দেশ হলেও এশিয়ান কান্ট্রিভুক্ত দেশগুলোর কাছে 5-6 গোল করে হেরে বাড়ি আসতো, থাইল্যান্ডকে বলুন কিংবা মায়ানমার। সেখানে আজকে ভারত, থাইল্যান্ড, মায়ানমার উভয়কে কিন্তু হারিয়েই এশিয়া কাপের মূল পর্বে যেতে সক্ষম হচ্ছে। আর এই গ্রোথটা কিন্তু একদিনে আসেনি। বাংলাদেশ যাদের আজ থেকে 5-10 বছর আগেও ফুটবলে মহিলা ফুটবল বলে সেরকমভাবে কোনো গ্রোথই ছিল না, তারা কিন্তু আজকে সিনিয়র দলেও কোয়ালিফাই করছে, মূল পর্বে যাচ্ছে, আবার অনূর্ধ্ব 20 মেয়েরাও কিন্তু সেখানে মূল পর্বে যাচ্ছে। আমরা যদি দেখি যে ওয়েস্টার্ন এশিয়া কিংবা কাফা অর্থাৎ সেন্ট্রাল এশিয়ার দেশগুলোর সঙ্গে আমরা কিন্তু দুর্দান্ত লড়াই করতে পারি, কিন্তু এই এশিয়ান কান্ট্রিভুক্ত দেশগুলো যেগুলো দক্ষিণ পূর্ব এশিয়ার এই যে থাইল্যান্ড, ভিয়েতনাম, মায়ানমার এদের সঙ্গে কিন্তু আমাদের হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং সেখানে উভয় পক্ষই জেতার একটা সম্ভাবনা আছে, যেটা কিন্তু ভারত দুবার করে দেখিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এই সাব কান্ট্রিভুক্ত দেশগুলোর কাছে ইস্ট এশিয়ার দেশগুলো যে কতটা টাফ সেটা কিন্তু আজকে বাংলাদেশের এই অনূর্ধ্ব 20 মেয়েরা, বাচ্চা মেয়েগুলো কিন্তু হাড়ে টের পেয়েছে। অনেক বাংলাদেশি সমর্থক আমার এই গত ভিডিওর নিচে কমেন্ট করে বলেছিলেন যে দক্ষিণ কোরিয়া তো কি হয়েছে, দক্ষিণ কোরিয়া লাওসকে 1-0 হারিয়েছে, আমরা 3-0 হারিয়ে দেবো না। ভাই, এতটা আবেগে কথা বললে হবে না। এই অনূর্ধ্ব 20 এশিয়া কাপের মূল পর্বে দক্ষিণ কোরিয়া 11 বার খেলেছে, যার মধ্যে 2 বার চ্যাম্পিয়ন হয়েছে 2004 এবং 2013 সালে। তাই এদেরকে কোনো হালকাভাবে নেওয়ার প্রশ্নই ওঠে না। এই দক্ষিণ কোরিয়া, নর্থ কোরিয়ার কথাই ধরুন, গ্রুপ এ এর ম্যাচগুলো দেখুন, এই টোটাল টুর্নামেন্টের সবচেয়ে বেশি গোল ডিফারেন্স নর্থ কোরিয়ার, 36+ গোল ডিফারেন্স, জাস্ট একবার ভাবুন। এবং নর্থ কোরিয়া আজকেও নেপালকে 11 গোল দিয়েছে। তাহলে এদের নর্থ কোরিয়া, জাপান, সাউথ কোরিয়া, চীন এরা একটা আলাদা লেভেলে আছে, সেই লেভেলে যেতে আমাদের এখনো অনেকদিন সময় লাগবে, এটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। চলুন এবারে ভারত এবং মায়ানমার এবং বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ম্যাচের একটা অ্যানালাইসিস করি। প্রথমে ভারত এবং মায়ানমারের ম্যাচে আছে, যেখানে ভারতের বল পজিশন ছিল 47, মায়ানমারের ছিল 53%, এবং যেখানে মায়ানমার গোল লক্ষ্য করে শট নিয়েছে 9টা, আর ভারত গোল লক্ষ্য করে শট নিয়েছে কটা জানেন? মাত্র 2টো, যার মধ্যে একটা গোল হয়েছে। এটা আমাদের লাক যে আমরা আজকে এই ম্যাচটা হারিনি বা ড্র করিনি, নাহলে আজকে আমাদের ছিটকে যাওয়ার কথা ছিল। এবার আসি গোল অফ টার্গেট ভারত কটা শট নিয়েছে। অফ টার্গেট ভারত শট নিয়েছে 4টে, সেখানে মায়ানমার অফ টার্গেট কটা শট নিয়েছে জানেন? 16টা। জাস্ট একবারে ইমাজিন করুন আজকের ম্যাচে মায়ানমারের কি ধরনের পারফরমেন্স ছিল, যেখানে ভারত বারবার আক্রমণ ঠেকিয়ে পারছে না। রক্ষণে যেটা ভারত সবচেয়ে বেস্ট করেছে, 4 জনকে রক্ষণে রেখেছে, 2টো সেন্ট্রাল ডিফেন্ডার এবং 2টো সাইড ব্যাক, যেটা বাংলাদেশ করেনি। বাংলাদেশ 3 জনকে ডিফেন্সে রেখে তারা অল আউট গেছে, হাইলাইন ডিফেন্স করে খেলছে। দক্ষিণ কোরিয়ার মতো একটা দলের সঙ্গে হাইলাইন ডিফেন্স করে ওই একটাই গোল পাওয়া যায়, তার বেশি পাওয়া যাবে না কোনো মতে, সেটা সম্ভবও নয়। বাংলাদেশের রাইট ব্যাক যেভাবে বারবার নামতে পারছিল না, এবং যদি খেয়াল করে দেখেন টোটাল গোটা ম্যাচে বিশেষ করে সেকেন্ড হাফে বাংলাদেশের সমস্ত আক্রমণগুলো কিন্তু লেফট উইং ধরেই হয়েছে, যে কারণে দক্ষিণ কোরিয়ার ক্যাপ্টেন বিনা বাধায় হ্যাট্রিক করে বেরিয়ে গেল এবং সেকেন্ড হাফে বাংলাদেশ 5-5টা গোল হজম করতে বাধ্য হলো। এবং যদি খেয়াল করে দেখেন প্রত্যেকটা গোল ডিফেন্সের কারণে হয়েছে। আর যদি গোলকিপার ওইখানে আরও মরিয়া হয়ে না উঠতেন, তাহলে বাংলাদেশের কপালে আরও লজ্জা লেখা ছিল, এবং একই সঙ্গে বাংলাদেশের সামনে কোনো সুযোগই থাকে না যে সেকেন্ড বেস্ট টিম হিসাবে, যে সেকেন্ড বেস্ট যে 3টে টিম যাবে
সেখান থেকে বাংলাদেশ থার্ড পজিশনে থেকেও যে কোয়ালিফাই করবে এই স্বপ্নটা বাংলাদেশের কিন্তু চিরতরে ভেঙে যেত আর একটা গোল খেলে। আর ভারত যখন রক্ষণাত্মক মোড়কে ঢুকে গেল তখন মায়ানমার মুহুর্মুহু আক্রমণ করতে থাকলো। বিশেষ করে মায়ানমার রাইট উইঙ্গার ইটি5 দুরন্ত ক্রস ভাসিয়ে দিচ্ছিল ডান দিক থেকে, মানে পায়ে তো গোলার মতো শট। সেখান থেকে ভারত যে কোনো মতে গোলটাকে ডিফেন্ড করে রেখেছে এবং ম্যাচটা জিতেছে তার একমাত্র কারণ হচ্ছে ভারতের গোলকিপার। যদি ওই রকম ধরনের সেভ না দিত, বিশেষ করে 79 মিনিটে ওই গোল লাইন সেভটা যদি না দিত, অনেকে বলবেন ওটা গোল ছিল না, কিছুটা 10% মতো ওই গোল লাইনে ছিল, যে কারণে কিন্তু গোলটা দিইনি। যাই হোক, তো এরপরে ভারত ওই ম্যাচটা কোনো ক্রমে জিতেছে এবং আমরা যে এই সাব কান্ট্রিগুলো যে কতটা পিছিয়ে পড়েছি আজকের এই দুটো ম্যাচে কিন্তু বোঝা যাবে। আর যদি বাংলাদেশের ম্যাচটার কথা ধরি তাহলে আরও ভালো বুঝতে পারবেন যে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমরা এই সাব কান্ট্রিগুলোর দেশ বাংলাদেশ বলুন ভারত বলুন কতটা পিছিয়ে আসি। এশিয়ান কান্ট্রির থেকেও আমরা কতটা পিছিয়ে আসি, কতটা ভুল আছে আমাদের, সেটা কিন্তু মায়ানমার ভারতকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। একইভাবে সাব কান্ট্রিগুলো ইস্ট এশিয়ার দেশগুলোর সঙ্গে কতটা পিছিয়ে আছে সেটা কিন্তু আজকে দক্ষিণ কোরিয়া চোখে চোখ রেখে বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ, বাংলাদেশ তাদের গতির সঙ্গে পেরে উঠছিল না, সেখানে কিছুটা শারীরিক বল প্রয়োগ করছিল, যেটা হিতে বিপরীত হয়ে যায়। কারণ যতই বলুন দক্ষিণ কোরিয়ার মতো একটা দলের সঙ্গে 3টে ডিফেন্ডার নিয়ে কখনো খেলা যায়। 3-2-3-2 ফরমেশনে খেলছে, যখন অ্যাটাক করছে তখন সেই ফরমেশনটা হয়ে যাচ্ছে 3-2-5, কখনো 3-1-6, মানে জাস্ট একবার ভাবুন। আর সেখানে বাংলাদেশ তাদেরকে ডিফেন্ড করছে 3টে ডিফেন্ডার দিয়ে, রাইট ব্যাক তো নামতেই পাচ্ছে না। তো এখানে বাংলাদেশের সত্যি কিছু করার ছিল না, কারণ যে গতিশীল ফুটবলটা দক্ষিণ কোরিয়া খেলে তাদের সঙ্গে এইভাবে পেরে ওঠা যায় না। এবং আমি এই বাংলাদেশ আর দক্ষিণ কোরিয়া ম্যাচের পরিসংখ্যানটা দিলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। বাংলাদেশের বল পজিশন ছিল 34% আর দক্ষিণ কোরিয়ার বল পজিশন ছিল 66%। এখনও কিন্তু এটা বুঝবেন না, কারণ আগে আমি যেটা দিলাম ভারত এবং মায়ানমারের ক্ষেত্রে ভারতের বল পজিশন কম ছিল কিন্তু জিতেছে। বল পজিশন যার বেশি থাকবে সেই জিতবে এমন কোনো গ্যারান্টি নেই। কিন্তু এর পরের যে পরিসংখ্যানটা সেটা দেখুন, গোল লক্ষ্য করে টার্গেটেড শট নিয়েছে বাংলাদেশ 3টে, সেখানে দক্ষিণ কোরিয়া নিয়েছে 16টা। জাস্ট ভাবুন, গোল লক্ষ্য করে। এবার দেখুন আরও মজার জিনিস, অফ টার্গেট শট বাংলাদেশ নিয়েছে মাত্র 2টো আর দক্ষিণ কোরিয়া নিয়েছে কটা? 5টা। মানে দক্ষিণ কোরিয়া যতগুলো শট নিয়েছে সব গোল লক্ষ্য করে শট নিয়েছে, আর সেই 16টার মধ্যে 6টা গোল। এবার যে পরিসংখ্যানটি বলবো সেটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। এটা দেখলে বোঝা যাবে যে সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া কিংবা জাপান এরা কতটা ফাস্ট, কতটা গতিতে ফুটবলটা খেলে। বাংলাদেশ অফসাইড হয়েছে 4 বার আর সেখানে দক্ষিণ কোরিয়া অফসাইড হয়েছে 10 বার। এবার বলুন দক্ষিণ কোরিয়া যে গতিতে ফুটবলটা খেলে সেটা কিন্তু এখানেই প্রমাণিত। বলুন জেনে নেওয়া যাক যে এই 8টা গ্রুপ থেকে কোন 8টা দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এবং কোন 3টি দল সেকেন্ড বেস্ট টিম হিসেবে মূল পর্বে গেছে এবং তাদের বেস্ট পারফরমেন্স কেমন ছিল, কিংবা তারা অনূর্ধ্ব 20 এশিয়া কাপে মোট কতবার মূল পর্বে গেছে। তো এই অনুযায়ী প্রথম গ্রুপ এ থেকে যে দল চ্যাম্পিয়ন হয়ে গেছে সে হলো নর্থ কোরিয়া, যে এখনও পর্যন্ত 11 বার এই অনূর্ধ্ব 20 এশিয়া কাপে যোগদান করেছে, যার মধ্যে 2বার চ্যাম্পিয়ন 2007 এবং 2024, অর্থাৎ লাস্ট বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে এবারের মূল পর্বে কিন্তু নর্থ কোরিয়া খেলতে নামছে। গ্রুপ বি থেকে চ্যাম্পিয়ন হয়ে গেছে ভিয়েতনাম, যারা এখনও পর্যন্ত 2বার খেলেছে, যার মধ্যে তাদের বেস্ট পারফরমেন্স ছিল 2004 সালে কোয়ার্টার ফাইনাল। গ্রুপ সি থেকে এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি আমি যখন ভিডিওটা করছি, তো অস্ট্রেলিয়া এবং চাইনিজ তাইপে। তবে আমার যতদূর মনে হচ্ছে এখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গ্রুপ সি থেকে অস্ট্রেলিয়া যেতে পারে। গ্রুপ ডি থেকে চ্যাম্পিয়ন হয়ে ভারত 20 বছর বাদে আবার অনূর্ধ্ব 20 এশিয়া কাপের মূল পর্বে খেলতে নামছে। এর আগে ভারত মোট 3বার এই অনূর্ধ্ব 20 এশিয়া কাপের মূল পর্বে খেলেছিল, যার মধ্যে সবচেয়ে বেস্ট পারফরমেন্স ছিল 2004 সালে কোয়ার্টার ফাইনাল, 2006 সালে ভারতের ছিল লাস্ট অ্যাপিয়ারেন্স। এবার আসি গ্রুপ ইতে। গ্রুপ ইতে চায়না, যারা 2006 সালে চ্যাম্পিয়ন ছিল, এখনও পর্যন্ত 11 বার এশিয়া কাপের মূল পর্বে খেলেছে। গ্রুপ এফে আছে জাপান, যারা এখনও পর্যন্ত 11 বার এশিয়া কাপের মূল পর্বে খেলেছে এবং এই অনূর্ধ্ব 20 এশিয়া কাপের সবচেয়ে বেস্ট টিম হচ্ছে জাপান, কারণ 11 বারের মধ্যে তারা 6 বার চ্যাম্পিয়ন হয়েছে। জি গ্রুপ থেকে উজবেকিস্তান এবং জর্ডানের মধ্যে থেকে যে কোনো একটি দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে যাবে এবং অন্য দলটি সেকেন্ড বেস্ট টিম হিসেবে পরের পর্বে যাবে। আমি যখন এই ভিডিওটা শ্যুট করছি তখন আমি গ্রুপ সি এবং গ্রুপ জি এর রেজাল্টটা পাইনি। যখনই আমি রেজাল্টটা হাতে পাবো তখন আমি পিন কমেন্টে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেন। এবার আসি গ্রুপ এইচ এর ক্ষেত্রে। এক্ষেত্রে চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে গেছে সাউথ কোরিয়া, যারা 11 বার অ্যাপিয়ারেন্সের মধ্যে মোট 2বার চ্যাম্পিয়ন হয়েছে, 2004 সাল এবং 2013 সাল। আর হোস্ট কান্ট্রি হিসেবে থাইল্যান্ড এখনও পর্যন্ত এই অনূর্ধ্ব 20 এশিয়া কাপে 7 বার অ্যাপিয়ারেন্স
তাদের ছিল এবং যার মধ্যে তাদের বেস্ট রেজাল্ট ছিল 2004 সালে 4th পজিশন। তো এই মোট 12টা দল। তবে কিভাবে গ্রুপ হবে, মোট এশিয়া কাপের নিয়ম অনুযায়ী যতদূর আমি জানতে পারছি সেটা হচ্ছে 3টে গ্রুপে 4টে করে দল থাকবে, যেমনটা সিনিয়র দলের ক্ষেত্রে হচ্ছে এক্ষেত্রেও তাই হবে। তবে কে কোন গ্রুপে থাকবে সেটা গ্রুপ ড্র যখন হবে তখন আপনাদেরকে জানাবো। শুধু এটুকু জেনে রাখুন যে এই 12টা দলের মধ্যে থেকে যে 4টে দল সেমিফাইনালে যাবে তারাই কিন্তু সরাসরি এই অনূর্ধ্ব-20 এশিয়া কাপের অনূর্ধ্ব-20 বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে যাবে ফিফা ওয়ার্ল্ড কাপে।